ভাববার কিছু নেই স্যার, আমরা ভালোভাবে ঘুরে ঠিক চলে আসবো। আসছি স্যার। তোমরা কিন্তু সবাই বাড়াবাড়ি করলে। আমরা কিন্তু কেউ বাড়াবাড়ি করছি না স্যার। আপনি যদি প্রমাণ করতে পারেন যে আমরা বাড়াবাড়ি করছি, তাহলে এই কলেজ আমাদের যা শাস্তি দেবে আমরা মাথা পেতে নেব। কিন্তু কিন্তু আপনি যদি প্রমাণ না করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমাদের ব্যক্তিগত জীবনে কি হচ্ছে না হচ্ছে এসব কৌতূহলের জন্য। আপনি আমাদের ব্যক্তিগত জীবনে যখন তখন উকি দেন, এটা কিন্তু আমরা কেউ বরদাস্ত করছি না স্যার। আশা করি এবার আপনি আপনার সম্মানটা বজায় রাখার চেষ্টা করবেন স্যার। এত বড় অপমান, এত সাহস তোমার, তুমি বকখালি চলে যাচ্ছ। টিভিতে বারবার অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আর আদি স্যার তোমাকে পারমিশন দিয়ে দিল। আদি স্যারকে মজা দেখাচ্ছি আমি। তোমাকে মাথায় তুলতে তুলতে যে কোথায় তুলে দিয়েছে নিজেরাও জানে না, যত সব ক্যালাস লোকজন। তাই বলে তুমি আমাকে অন্য স্টুডেন্টদের সামনে এইভাবে অপমান করবে? তুমি তুমি আমার কথা শুনবে না? ঠিক আছে। বাবা, দেখলি ময়ূরী, দাদা ভাইয়ের সঙ্গে এত ঝগড়া হলো, ও কোনো পাত্তাই দিল না, জাস্ট বেরিয়ে গেল। দাঁড়া না দাঁড়া, শেষটা দিকে সবটা জানা। দাদা ভাইকে তো বড্ড বাড়াবাড়ি করছে দিয়া। মোহরকে তো আটকানোর কি দরকার বলতো দাদা ভাইয়ের? দাঁড়া না, শেষটা দিকে একটু কড়া হতে হবে, বুঝলি? শেষটা দিকে বাড়ি গিয়ে সব বলবো, সবটা বলবো। চল তুই। না না, মাল যখন এসে গেছে পাঠিয়ে দিন আপনি। হ্যাঁ, আমি বুঝে নেব। বাবা, আমার তোমার কাছে কিছু প্রশ্ন আছে। আমি আপনাকে পরে ফোন করছি। হ্যাঁ, কি হয়েছে শঙ্খ? কি হয়েছে সেই প্রশ্নের উত্তর তুমি দেবে, আমি নয়। তুমি কি মনে করো? না না, আমাদের এই কলেজটা, এটা কি তুমি তোমার পার্সোনাল প্রপার্টি হিসেবে মনে করছো? আমাদের কলেজ পার্সোনাল প্রপার্টি ভাবার মতো কি কাজ আমি করি? তোমার দিক বিদিক জ্ঞান হারিয়ে গেছে বাবা। হ্যাঁ, একজনের কথায় তুমি সমস্ত কিছু ভুলে গেছো। ইউ লস্ট ইউর মাইন্ড। কি করতে হবে তুমি 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 বুঝতে পারছো না। কি বলছো তুমি? কি করেছি আমি? কি করনি তুমি? একটা মেয়ে যে আমাদের কলেজের ছাত্রী, তাকে তুমি কলেজ হোস্টেলে না রেখে একেবারে এই ফ্ল্যাটে নিয়ে এসে রেখেছো। তুমি তুমি কোনো আইডিয়া করতে পারছো না বাবা যে এটা আমাদের জন্য কতটা লজ্জাজনক? কেন? কিসের লজ্জা? কি হয়েছে? কি গেছে তো কি হয়েছে? ডক্টর অদিতি রায় চৌধুরী, ন্যায় অন্যায়ের বিচার আপনার কোনোদিনও ছিল না, তাই ন্যায় অন্যায় নিয়ে আপনার সাথে কোনো কথা বলবো না। আমি যার সঙ্গে কথা বলতে এসেছি শুধু তার সঙ্গেই কথা বলবো। ন্যায় অন্যায় এসব বিচার করার বুদ্ধি আমার নেই। আলবাত নেই। যদি থাকতো তাহলে আমাদের কলেজের একটি মেয়েকে নিজের বাড়িতে অ্যালাউ করতেন না। কি হয়েছে? এই তো লকডাউন গেল, তো কত স্টুডেন্টই তো হোস্টেল ছেড়ে বাড়ি চলে গেছে। ওর কোনো উপায় ছিল না, সেই জন্য ও যেতে পারেনি। তা কোনো স্টুডেন্ট যদি উপযুক্ত কারণ দেখাতে পারে, তাহলে তাকে কি আমরা ছাড়ি না? বাবা, তুমি ভুলে যাচ্ছ, স্টুডেন্টের সঙ্গে যদি টিচারের ঘর বাড়ির সম্পর্ক হয়ে যায় তাহলে সেটা খুব মুশকিল। ওটা একটা ইনস্টিটিউট। হ্যাঁ, আশ্চর্য কথা বলছিস তুই। তুই কেন আমাদের আমাদের এইভাবে অ্যাকুইজ করছিস সেটাই তো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না। তুমি বুঝতে পারছো না, তার কারণ তোমার বোঝার ক্ষমতা হারিয়ে ফেলে। তুমি জ্ঞান হারিয়েছো বাবা। একজন মহিলার কথা শুনতে গিয়ে তুমি তোমার সর্বস্ব হারিয়েছো। না তুমি তোমার বাড়িতে থাকো, যে বাড়িতে আমরা থাকি, তোমাকে কখনো দেখা যায় না, তোমার সাথে কথা হয় না। তোমার সাথে কোনো কথা বলতে হলে আমাকে এই ফ্ল্যাটে বয়ে আসতে হয়।
এটা আমার জন্য অনেক এম্বারেসিং বাবা, তোমাকে বুঝতে হবে। শঙ্খ, তোমার বাবাকে কিন্তু আমি আটকে রাখিনি এখানে। আমি বারবার বলি ফিরে যেতে বাড়িতে, উনি না গেলে আমার তো কিছু করার নেই। একটা কথা বলি, আপনার তো এখানে এসে পড়ে থাকার কোনো দরকার নেই। এত বছর তো কোনো যোগাযোগ ছিল না, আপনি যাতায়াত করেননি, তাহলে এখন এখানে এসে পড়ে আছেন কেন? কি কারণ? না কিসে এত অচল হয়ে গেলেন হঠাৎ যে আপনাকে সবকিছু ছেড়ে এই ফ্ল্যাটে এসে থাকতে হচ্ছে? হ্যাপি? এবার তুমি হ্যাপি তো? এই দিনটার জন্য, এই কথাটার জন্য, এই সময়টার জন্য আমি অপেক্ষা করেছিলাম। এই যে অপমানটা করছে ও আমাকে, এই যে অসম্মানটা করছে আমাকে, এটা ফিরিয়ে দিতে পারবে আমাকে? তুমি কেন আমাকে জবরদস্তি নিয়ে এলে বলো তো? আমি তো আসতে চাইনি, চেয়েছি। শোনো শঙ্খ, দিনের পর দিন তোমরা, তোমাদের পরিবার অদিতিকে অপমান করে গেছে। তোমাদের জন্য, আমার পরিবারের জন্য আমার জীবনটা পুরো অর্থহীন হয়ে দাঁড়িয়েছিল। তোমার মায়ের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। তোমার মায়ের সাথে আমার যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা আছে, সেটা তোমার মা আর আমার মধ্যে, আর তার মধ্যে বহু লোক ঢুকে পড়েছে, আর তারা ঢুকে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা আরো বেশি করে বাড়িয়ে দিয়েছে। শঙ্খ, আমার বয়স হয়েছে, তোমার মায়েরও বয়স হয়েছে। তোমার মা স্বীকার না করলেও আমি খুব ভালো করে বুঝতে পারি যে তোমার মায়ের একজন অবলম্বন দরকার, আমারও একজন অবলম্বন প্রয়োজন। তোমার মা যখন অসুস্থ হলো, তখন আমাদের পরিবারের কেউ তোমার মায়ের খোঁজ নিয়েছিল? নট ইভেন ইউ। তুমিও কোনোদিন জিজ্ঞেস করোনি যে তোমার মা কতটা অসুস্থ হয়েছে। কিন্তু এখনো আমি তার স্বামী, আমাদের মধ্যে যত মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকুক না কেন, এখনো মনে প্রাণে আমার বিয়েটাকে আমি বিশ্বাস করি। এখনো তোমার মা আমার স্ত্রী, এবং তার বিপদে আমি তার পাশে থাকবো, তার সব কিছু আমি সামলাবো। তাতে যদি তোমার মনে হয় তুমি আমার সাথে সম্পর্ক রাখবে না, ইটস ফাইন। একটা বয়স পর্যন্ত আমি তোমাকে বড় করে দিয়েছি, এখন তুমি নিজেকে সামলাতে পারো, নিজের দায়িত্ব নিজে নিয়ে চলতে পারো। কিন্তু প্লিজ আমার এই ইম্পর্টেন্ট সময় তুমি আমাদের দুজনের মধ্যে ঢুকে প্লিজ ঝামেলা বাড়িও না। তুমি যেমন তোমার জীবনে আমাদের ঢুকতে দাও না, তেমন আমিও তোমাকে রিকোয়েস্ট করছি যে আমার আর তোমার মায়ের যৌথ জীবনে তুমি ঢুকে ডিস্টার্ব করো না। আর কখনো ভেবে দেখেছো যে ওই বাড়িতে তুমি ছাড়া এক্স্যাক্টলি আমার আর কি আছে? দাদা বৌদি সারা জীবন বলে এসছে অদিতি খারাপ, দাদা বৌদি সারা জীবন বলে এসছে অদিতি নাকি সংসারের সর্বনাশ করেছে। কিন্তু আজ আমার কাছ থেকে তুমি ক্লিয়ারলি জেনে দাও যে অদিতি কখনো কারোর সর্বনাশ করার মতো মেয়ে নয়। অদিতি নিজের সর্বনাশ নিজে করেছে, ও নিজে আমাদের পাশ থেকে সরে গেছে, ওর নিজের লড়াই ও নিজে একা লড়েছে, তবু আমাদের কাউকে পাশে ডাকেনি। আমি নিজে থেকে ওর জীবনে এসেছি, তার কারণ আজও আমি তোমার মাকে ভালোবাসি। আর তোমার জেঠু যে মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছে, সেও তো একটা চাকরি করা মেয়ে। তার এক জেনারেশন আগে তোমার মা কলেজে চাকরি করতো বলে ওই বাড়িতে তোমার মায়ের থাকা দুর্বিষহ হয়ে উঠেছিল। সেদিন তোমার মাকে আমি ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম যে সে চাকরি করতে গেছে শুধুমাত্র অর্থ রোজগার করবার জন্য, কিন্তু আজ এত বছর বাদে আমি বুঝতে পেরেছি যে চাকরি করতে যাওয়াটা শুধুমাত্র অর্থ রোজগারের জন্য নয়, নিজের অস্তিত্ব রক্ষার জন্যেও। সেদিনকে তোমার মা যদি চাকরিটাকে প্রায়োরিটি দিয়ে থাকে নিজের অস্তিত্ব রক্ষার জন্য, যদি চাকরিটাকে প্রায়োরিটি দিয়ে থাকে অর্থ দিয়ে সংসারে সাহায্য করবার জন্য, তাহলে আমি বলবো সে কোনো অন্যায় করেনি। আমাদের পরিবারের চোখে তার অন্যায়টা কি ছিল? সে চাকরি করছে। আজকে তুমি জনমত নিয়ে দেখো তো যে একটা মেয়ের চাকরি করাটা অন্যায় কিনা। আসলে তা নয়। তোমার মায়ের গায়ের রং কালো ছিল তো, তাই বর্ণ বিদ্বেষের সম্মুখীন হতে হয়েছিল প্রতিটা মুহূর্তে। তোমাকে নিয়ে অধিকারের লড়াই লড়তে লড়তে তোমার মা ক্লান্ত হয়ে গেছিল, তার কারণ তোমার জেঠু জেঠিমা কিছুতেই তোমাকে তার মায়ের কাছে যেতে দিত না। তোমার মা যখন এই বাড়ি থেকে চলে যায়,
তারপরও দিনের পর দিন দরজার বাইরে এসে দাঁড়িয়ে থাকতো তোমাকে দেখার জন্য, কিন্তু তোমাকে সে কাছে পেত না। একটা মানুষ কতটা কষ্ট নিয়ে তার পরিবার, তার সন্তানকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়, সেই কষ্টটা আজ আমি বুঝতে পেরেছি। কিন্তু তুমি কোনোদিন বোঝোনি, বুঝতে চাওনি, আর বুঝবেও না।